This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যদি এমবিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MBH TV9 বাংলায় স্বাগত। হটস্পট নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। আর আজ সারাদিন বেশ কিছু ঘটনা ঘটলো, কিছু বাজে ঘটনা, কিছু ভালো ঘটনা। সেই সমস্ত খবর ইন ডিটেইল আপনাদের সামনে তুলে ধরবো। তবে সবার প্রথমে আজকে হটস্পটের তিনটে ইস্যুর সঙ্গে আপনাদের পরিচয় করে দিই, কারণ সেই খবরগুলো থাকছে, তার পাশাপাশি আর অন্যান্য খবর। প্রথম বিষয় উল্লাসের বলি। হ্যাঁ, নির্বাচনে জয়লাভ করলেন, উপনির্বাচনে জয়লাভ করলেন তৃণমূল প্রার্থী, কিন্তু উল্লাস এমন পর্যায়ে পৌঁছলো এই বাচ্চা মেয়েটার প্রাণ গেল কেন? প্রশ্ন তুলব আমরা। দ্বিতীয় বিষয় কি, ভোটের ধর্মযুদ্ধ। এই একটা ধর্মযুদ্ধ কাসেম সিদ্দিকী যবে থেকে তৃণমূলে যোগ দিয়েছেন তবে থেকে থামছেই না। এবার কোন পর্যায়ে পৌঁছচ্ছে নিয়ে যাবো আপনাদের, জানাবো আপনাদেরকে কে কি বলছে তার বক্তব্য। মিলে মিশে, হ্যাঁ, মিড ডে মিলে এবার যেমন স্কুলের বাচ্চারা থাকছে তেমনই থাকছেন পথ কুকুররাও। কেন এবং রাজ্যের দপ্তর থেকে কি বলা হচ্ছে সেই সমস্ত বক্তব্য আপনাদের সামনে তুলে দেবো। তবে আজকে হটস্পটে সবার প্রথমে মন খারাপ করা একটা ভিজুয়াল, ছবি এবং অ্যাম্বিয়েন্স শুনুন। কালীগঞ্জে উপনির্বাচনের ফলাফলের পর এই আওয়াজটা কি আমরা কেউ শুনতে চেয়েছিলাম? মায়ের বুক ফাটা কান্না আমরা শুনতে চেয়েছিলাম? চাইনি তো। আমরা উল্লাসের বক্তব্য শোনাতাম, কে কিভাবে জয়লাভ করেছে সেগুলো শোনাতাম, কিন্তু একটা বাচ্চা মেয়ের মা এভাবে কাঁদলো কেন? এই প্রশ্নটা আমি রাজ্যের প্রশাসনকে করছি, এই প্রশ্নটা আমি রাজ্যের আইন শৃঙ্খলাকে করছি। হ্যাঁ, বাংলায় ভোট মানি সন্ত্রাস, বাংলায় ভোট মানি রক্ত, বাংলায় ভোট মানি মৃত্যু। এই ছবি তো দেখেই আসছি, নতুন কি? কিন্তু সেই তুলনায় যদি কালীগঞ্জ উপনির্বাচনের ছবিটা বলে না, সেটা অনেকটা সাদা মাটা ছিল। তবে আজ ভোটের ফলের পর কি ঘটে গেল? উল্লাসের বোমায় এক চতুর্থ শ্রেণীর ছাত্রী তার প্রাণ হারালো। হ্যাঁ, উল্লাসের বোমায় একটা ফুটফুটে প্রাণ ঝরে গেল। আমি বলছি ওরা পার্টিতে জিততে হয়তো পটকা ফাটাইছি, আমি আমার ছেলেকে নিয়ে ঘাটে গা ধুইতে যাচ্ছি, ওইখানে আমি গাছের গোড়ায় এখন শয়তানরা চলে আসছে, আমি তো জানি ওরা কোনো দল করে, আমার শয়তানরা টিএমসি দল করে গো, আমার শয়তানরা টিএমসি দল করে গো, আমার তোরা টিএমসি দল করিস, আমার ছেলে কি করলো গো? তবে কালীগঞ্জের তৃণমূল প্রার্থী জয়দিন মুলান্দিতে সিপিএম সমর্থকদের বাড়ি লক্ষ্য করে বোমাবাজির ঘটনা ঘটেছে, আর সেখানেই তামান্না খাতুনের মৃত্যু হয়েছে। তৃণমূলে বিজয় মিছিল থেকে বোমাবাজির অভিযোগ করছেন সিপিএম সমর্থকরা, বলছেন যে তাদেরকে টার্গেট করা হয়েছে। এবং এই তামান্না খাতুনের মা, তার পরিবার কি বলছে জানেন? তৃণমূলকে ভোট দেননি বলেই হয়তো তাদের উপর বেছে বেছে এই হামলা করা হয়েছে। মনে হয় ওদেরকে ভোট দেয়নি তাই করিয়েছে, মমতাকে ভোট দেয়নি বলি গো, ভোট ওদেরকে দেয়নি। আমরা ও দল তো আমরা করি না, আমরা ভোট দেওয়ার মালিক, ভোট দিয়ে আসি। আমি চাচ্ছি ওদেরকে অমনি করে পুড়িয়ে দেখ। দেখুন, ভোট ক্ষমতার লড়াইয়ের মতো এই শব্দগুলোর সঙ্গে এই বাচ্চাটা পরিচয়ই হয়নি, কিন্তু তাও তাকেই মরতে হলো রাজনীতির এই জাতা করে। মুখ্যমন্ত্রী অবশ্য কড়া হাতে পুলিশকে ব্যবস্থা নিতে বলেছেন, জানিয়েছেন তিনি মর্মাহত, কিন্তু পুলিশ এখনো পর্যন্ত মাত্র একজনকে গ্রেপ্তার করেছে, যখন তার পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে বেশ কয়েকজন, মানে 15 থেকে 16 জন শিকারী এসে হামলা করেছে, তখন এই ঘটনায় মাত্র একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আর এই নিয়ে রাজনীতিও শুরু হয়ে গিয়েছে। তৃণমূলের পক্ষ থেকে প্রাথমিকভাবে জয়প্রকাশ মজুমদার কি বলেছিলেন জানেন? তিনি বলেছিলেন তৃণমূলের মিছিলে বিজেপি মিশে এই চক্রান্ত করছে। আর সবার প্রথমে শুনবো যে পুলিশ কি বলছে এবং তার পাশাপাশি এলাকার মানুষ কি বলছে।
13 বছর মেয়ে আহত হয়ে মারা গেছে। তো সেই জন্য আমরা অলরেডি আছেন, আমাদের পুলিশ অ্যাকশন স্টার্ট করেছে। আমরা নিশ্চয়ই মানে স্ট্রিক্ট অ্যাকশন নেব। ওটাতে অলরেডি একজন যাদের বিরুদ্ধে অ্যালিগেশন আছে, একজন সাসপেক্ট অ্যারেস্ট হয়েছে। ওটা আমরা আখতার শেখ বলে একজন যার বিরুদ্ধে অ্যালিগেশন আছে। ওনার কি কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে? এখন পর্যন্ত আমরা কিছু পাইনি। দেড় হাত দাঙ্গা করি একটা ছেলে আমাদের মারছিল, দিয়ে সেই ইট ছোড়াছুড়ি আরম্ভ হয়ে আর বুমলি হুলস্থুলি করে চলে আইলো। দিয়ে এখানে বাচ্চাটা ওখানে মাকে নিয়ে দাঁড়িয়েছিল, বাচ্চার মাইতো বাপ ছিল, ওইখানে গিয়ে একবার বুম ছুড়ে দিয়েছে। আমরা সিপিএম পার্টি করি বলে এই কারণে আমাদেরকে মারা হয়েছে। কারা মারলো? তৃণমূলরা, টিএমসি। কেন মারলো? বোম মারতে মারতে এসে কেউ আটকাইছে, আর সেই লোককে ঠেলা দিয়ে ফেল দিয়ে এসে ধরা ধরা বোম মারতে এ বাড়িতে ও বাড়িগুলো সব বোম মেরি এরকম মেরে দিই। পুলিশ জোর করে নাশ চলে গেছে, ওরা কোনো তদন্তই করছে না, পুলিশের কোনো তদন্তই নেয় না। আর আমাদের রাজ্যে তো সবেতেই রাজনীতির গন্ধ পাওয়া যায়। হ্যাঁ, ঘটনার কোনো ব্যবস্থা নেওয়া হয় না, মাত্র একজনকে গ্রেপ্তার করা হয়, কিন্তু রাজনৈতিক কচকচানি শুরু হয়ে যায়। কালীগঞ্জ আর আলাদা হলো কোথায়? মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়ে গেছে, কারণ সিপিএম কংগ্রেস একটা ভালো পোর্শন ভোট পেয়েছে, আর হিন্দুদের ভোটের প্রায় 72.60 অর্থাৎ প্রায় 73% ভোট বিজেপি পেয়েছে। কালীগঞ্জের ঘটনা আরো একবার স্পষ্ট করে দিল যে জিতের মধ্য দিয়ে, জয় পাওয়ার মধ্য দিয়ে আসলে কিরকম ভাবে বিভৎসতা তৈরি করেছে তৃণমূল। তৃণমূলের ছোড়া বোমের আঘাতে ওই বাচ্চা মেয়েটির মৃত্যু হয়েছে। হ্যাঁ, আমি আবারও বলছি, পশ্চিমবঙ্গে নির্বাচন হবে আর পিছড়েভাগের মুসলমান খুন হবে না, পশ্চিমবঙ্গের নির্বাচন তো অসম্পূর্ণ থাকবে। কংগ্রেস, সিপিএম, বিজেপি নেতারা নিজেদের ব্যর্থতা, জনবিচ্ছিন্নতা, জনসমর্থনের অভাব, সেইটা ঢাকতে গিয়ে এই দুর্ভাগ্যজনক মৃত্যুকে ব্যবহার করছে। দেখুন, একটা ভোট, একটা বাচ্চা মৃত্যু, তারপরও নেতাদের মুখে এই কদর্য কালচার বদলে কোনো ইঙ্গিত পেলেন না? পেলেন না। কেন দেখবেন? কারণ আমাদের রাজ্যে কিন্তু রাজনীতি হয় এবং সেই রাজনীতিকে কেন্দ্র করে ধর্মযুদ্ধ হয়, আর সেই ধর্মযুদ্ধ যেন থামছেই না। এই যে ফুরফুরা শরীফের পীরজাদা কাসেম সিদ্দিকী জবে থেকে তৃণমূলে যোগ দিয়েছেন, তারপর থেকেই তৃণমূলের একের পর এক সংখ্যালঘু নেতা তোপ দাগছেন। আর এই তালিকায় সবার প্রথম কার নাম? ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। এবার তিনি প্রশ্ন তুললেন ধর্মগুরুদের রাজনীতিতে আসা নিয়ে, আর তীরটা যে কাসেমের দিকে সেটা কিন্তু কাউকে বলে দিতে হবে না। আর তা নিয়ে সরগরম রাজ্যে সংখ্যালঘু রাজনীতি। প্রথমে নেতাদের গরমাগরম কথার দিকে, লড়াইটার দিকে নজর রাখা যায়। আমাদের এই বাংলাতে আমরা যারা সংখ্যালঘু আছি, আমাদের অনেকগুলো মজাব আছে, কারোর মধ্যে কোনো সমস্যা নেই, একমাত্র হিজবুল্লাহ ফুরফুরা শরীফে। নটোরিয়াস ক্রিমিনাল কি বুঝবে ফুরফুরা শরীফ সম্পর্কে? ওকে ফুরফুরা শরীফ নিয়ে স্টাডি করতে বলবেন, নটোরিয়াস ক্রিমিনালকে বলবেন ফুরফুরা শরীফের ইতিহাস জিজ্ঞাসা করতে। এই করে মুসলিম সমাজটাকে, বিশেষ করে হিজবুল্লাহ যারা সদস্য আছে, তাদের সমর্থক আছে, তাদেরকে বিপদে পরিচালিত করার একটা চক্রান্ত করছে। আমি এর তীব্র নিন্দা করছি। এর জন্য মুসলিম সম্প্রদায়ের কথা বলছে না, যে যখন মমতা ব্যানার্জি দল সরকার এসেছিল তখন 4% চাকরি ছিল মুসলমানদের, আজকে এখানে বিলো 1% হলো। এর জবাবটা দিতে পারবে? অর্থাৎ রাজ্য রাজনীতিতে যেমন গরম হাওয়া বইছে ধর্মযুদ্ধকে কেন্দ্র করে, তেমনি গরম হাওয়া বইতে শুরু করেছে ফুরফুরা শরীফের অন্দরে। তোহা সিদ্দিকী থেকে ইব্রাহিম সিদ্দিকী, ফুরফুরার দুই সিনিয়র সদস্যদের গলায় দুরকম সুর শোনা যাচ্ছে। শুনুন। ব্যানার্জি বুঝতে পারছেন না, ধর্মগুরুকে ধরে টানাটানি করছেন কেন? ধর্ম করবে তারা পলিটিক্স করতে পারবে না, এটা ভুল। অবশ্যই করতে পারবে। বাংলার মানুষকে একটা চমক দিয়ে দিলেন, ওনার উদ্দেশ্যটা কি বাংলার মানুষ বুঝতে পারছেন না? আমি আমার পবিত্র মাকে খিস্তি খাওয়াতে পারবো না, আমার পবিত্র বাবাকে আমি খিস্তি খাওয়াতে পারবো না। কাসেম সিদ্দিকী পীরজাদা একটা টেনে নিয়ে যে আজকে তৃণমূলে ঢুকিয়ে দিলেন কেন? ধর্মগুরু যখন হব তো আমাকে সবাই ভালোবাসবে। মুসলিমদের ভোটটা বিশেষভাবে টেনে দিয়েছে, এতে চিড়ে ভিজবে না। শওকত মোল্লা যে কথাটা বলেছে 100% শিওর বলেছে। তাহলে কি ভোটের অঙ্ক খুব কঠিন হয়ে যাচ্ছে? আচ্ছা, আমরা বরং সংখ্যালঘু সমাজের সাধারণ ভোটারদের সঙ্গেই কথা বলি। রাজ্যে যেটা মানে দুর্নীতি হচ্ছে, চুরি চামারি এটা ওটা তো হচ্ছে নানান, তারা আসলে আশা করব তারা পিজাদের মাধ্যমে সুস্থভাবে মানে সুসার পাবে। যার ভোট তার আছে, ঠিক আছে, ঠিক জায়গায় যাচ্ছে না, ভাগাবার কোনো কারণ নেই। যার ভোট তার কাছেই থাকবে, যে যে পার্টি ভালোবাসে। না, এতে করে মুসলিম ভোট ভাগ হবে বলে আমি আশা করছি না।
लेडीज चोटी रख के गया, तृणमूल कितना धंधा ऐसा घटिया काम करता है। देखिए विधानसभा नियम বোঝাচ্ছে সুকান্ত বাবু তো হাওয়াই চুপি দেখাচ্ছেন সবাইকে। 5 সাল থেকে নিয়ে এসে আমাকে নিচে ফেলে দেওয়া হচ্ছে। বুঝলেন তো, ভোটের হাওয়া সত্যিই গরম হচ্ছে। আর যে ভবনটাকে কেন্দ্র করে এই গরম অবস্থা, সেই বিধানসভাও উত্তপ্ত বিভিন্ন ইস্যু নিয়ে। হ্যাঁ, চটি কাণ্ডের দিকে আমরা অবশ্যই নজর রাখবো। তবে আজকে সকালে আমরা কি দেখলাম, বিজেপি বিধায়কদের বক্তব্য কার্য বিবরণী থেকে বাদ দিয়ে দিয়েছেন। এরকম প্রশ্ন তুলে উত্তর চেয়ে আজ বিধানসভায় বিক্ষোভ দেখাচ্ছিলেন বিজেপি বিধায়করা। তার জেরে স্পিকার গোটা অধিবেশনের জন্য 4 বিধায়ককে সাসপেন্ড করলেন। কাদের কাদের? শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পাল, দীপক বর্মন, মনোজ ওরাও, এদেরকে সাসপেন্ড করা হলো। অভিযোগ, বিধানসভার মাইক টেবিল ভাঙচুর করা হয়েছে। মার্শাল দিয়ে বিধায়কদের বের করে দেওয়ার সময় ধস্তাধস্তিও হয়। নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বিজেপি বিধায়কদের হাতাহাতির ঘটনা ঘটেছে। দুপক্ষের একাধিক আহত হয়েছে। বিধানসভার 14 জন নিরাপত্তা রক্ষী আহত হয়েছে বলে জানাচ্ছেন স্পিকার। আমাদের 28 জন আহত হয়েছে বলে পাল্টা দাবি করছেন বিরোধী দলনেতা। এই ছবিও দেখতে হচ্ছে রাজ্যের আইনসভার অন্দরে। ঘটনার কথা শুনে বিধানসভায় ছুটে গিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। স্পিকারের সঙ্গে বিরোধী দলনেতা তুমুল বাকবিতণ্ডা হয়েছে। প্রথমে দুজনের বক্তব্য শুনুন। শুধু মাইক ভাঙার জন্য বিজেপি এমএলএদের বিচার করবেন আপনি বলেছেন, এটা হতে পারে না। আপনাকে ঘোষণা করতে হবে বিজেপি এমএলএদের শারীরিক নিগ্রহ, চশমা, ঘড়ি, জামা কাপড় ছেঁড়া ভাঙা, তারও বিচার করতে হবে। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই স্পিকারের এগেইনস্টে আমরা আবার অনাস্থা আনবো, আবার এই স্পিকারের বিরুদ্ধে বলবো। আমি তো এর আগে অনেকবার অনাস্থা এনেছিলাম। অনাস্থা আনতে গেলে আগে ভুলটা যেন ভালো করে পড়ে নেন, নাহলে আইনজীবীদের সাথেও পরামর্শ করতে পারেন। তার মানে কি ভাবছেন, শুধুমাত্র এই সাসপেন্ড বিধায়কদেরকে কেন্দ্র করে কি রাজ্যের আইনসভায় বা বিধানসভায় উত্তপ্ত হলো রাজ্য রাজনীতি? না, শুভেন্দু অধিকারীর দুয়ারে হাওয়াই চটি কে বা কারা রেখে গিয়েছে। দেখুন, বাংলার বিখ্যাত মানুষদের সভায় এই চপ্পল কাহিনী কিন্তু অনেক পুরনো। আমার তো মনে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য সভায় জুতো চুরির ভয়ে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কি করতেন, নিজের ব্যাগের ভেতর চটি লুকিয়ে রাখতেন, জুতো লুকিয়ে রাখতেন। আর একদিন রবীন্দ্রনাথ ঠাকুর যখন সে বিষয়টি ধরে ফেলেন তখন লজ্জায় স্পেক্টি নন। আর আজ আমরা কি দেখলাম, বিরোধী দলনেতার ঘরের সামনে ডাই করা হাওয়াই চটি। এখানেও লুকোচুরির গল্প লুকিয়ে রয়েছে। জানেন, প্রশ্নটা হচ্ছে কার চটি সেটা নয়, প্রশ্ন হচ্ছে কে বা কারা এই চটিটা রেখে গেল আর কেন রেখে গেল। শুনুন। জিজ্ঞেস করলাম বলছেন চিফুইকে, চিফুইক তো বলতে পারলেন না কিছু কে করেছে। আমি মার্শালকে খবর দিলাম, মার্শাল ডেপুটি মার্শালকে পাঠালো, তারা এসে ছবি তুলে নিয়ে গেল। যে হঠাৎ দেখছি 5 জোড়া জুতো এখানে অপোজিশনের ঘরের সামনে পড়ে রয়েছে। আমি একে বললাম, মার্শালকে বললাম যে সিসিটিভিটা দেখুন যে কেউ এদিকে এসে ফেলে গেছে। আপনার ঘরের সামনে বিধানসভাতে হাওয়াই চটি রেখে দিয়ে চলে যাচ্ছে, বিধানসভার ভেতরেই গাড়ি কালীঘাটে পাঠিয়ে দেবো, ওনার লাগবে হবে। দেখলেন, একটা চটি নিয়েও কিরকম রাজ্য রাজনীতি উত্তপ্ত হতে পারে, বিধানসভা উত্তপ্ত হতে পারে। এবং আশেপাশে সকাল থেকে আমরা যুদ্ধর খবর দেখলাম, ঝামেলার খবর দেখলাম, অশান্তি দেখলাম, বোমাবাজি দেখলাম, মানুষের মৃত্যু পর্যন্ত দেখলাম। এসবের মধ্যেই একটা ভালো খবরও আপনাদেরকে দেখাবো, ভালো উদ্যোগ বলতে পারেন। এবার থেকে আপনারা পাড়া স্কুলের বাইরে কাদের দেখতে পাবেন বলুন তো? ওই 4 পেয়ে আহ্লাদীদের। কেন? আগে প্রতিবেদনটা দেখুন, তারপর বলবো। ওদের পাড়ার আস্থা কুড়ি ভরসা, আর কপাল ভালো থাকলে মাঝে মধ্যে জোটে ভালো মন্দ। কিন্তু বৃষ্টির দিনগুলো, গরমের কাঠফাটা দুপুরে পেট খালি, চোখে জল। ওরা তো আর বলতে পারে না, তাই পেটে খিদে নিয়ে কুকড়ে শুয়ে থাকা, অপেক্ষা একটু খাবারের। তবে এই অপেক্ষারই হয়তো শেষ হতে চলেছে। এবার থেকে পথ কুকুরদের জন্যও মিড ডে মিল। পড়ানোর পাশাপাশি পথ কুকুরদের মিড ডে মিল খাওয়ানোর বন্দোবস্ত করতে হবে শিক্ষকদের। প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরের সঙ্গে যোগাযোগ করে পথ কুকুরদের চিকিৎসা, ভ্যাকসিনেশন সহ অন্যান্য দায়িত্ব নিতে হবে শিক্ষকদেরই। ছোট বাচ্চাগুলো পড়াশোনা করে, তাদের মধ্যে
একটা বিষয় তুলে ধরা হয়েছে, হিউম্যান অ্যানিম্যাল কনফ্লিক্টকে কীভাবে কমানো যায়। তো এটা খুব সাধুবাদ দেওয়ার মতো একটা কাজ। পশুপ্রেমী মানিকা গান্ধীর আবেদনে সাড়া দিয়ে পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের নির্দেশিকা ঘিরে বিতর্কও শুরু হয়ে গিয়েছে। বিভিন্ন শিক্ষক সংগঠনের অভিযোগ, মিড ডে মিলের যা বরাদ্দ তাতে পড়ুয়াদের খাওয়ানোই দুষ্কর, সেই বরাদ্দে কুকুর খাবে কি করে? এদিকে শিক্ষকের অভাব তো রয়েছে। একটা যখন অর্ডার হচ্ছে, গভর্নমেন্ট অর্ডার হচ্ছে, তো গভর্নমেন্ট অর্ডার হলে কি হয়, একজন শিক্ষককে সেখানে এনগেজ করতে হয়। এমনিতে শিক্ষক অপ্রতুল, এবার সেটা একটা জায়গা। যে সমস্ত স্কুলগুলো ছোট স্কুল, তাদের এমনি মিড ডে মিল চালাতে অসুবিধে হয়, তো তাদের ক্ষেত্রে একটা এক্সট্রা খরচের জায়গা দাঁড়িয়ে গেল। একদিকে শিক্ষকের অপ্রতুলতা এবং তার পাশাপাশি রেশন দোকান সামলানো, সকালবেলা গিয়ে মিড ডে মিলের রান্না চাপানো, এই সমস্ত জিনিসগুলো করা। তো আমরা শিক্ষক মশাইরা পড়াবো না, রান্না চাপাবো। স্কুলে থেকেই বন্ধু হওয়ার হাতে খড়ি শুরু, আর সেই বন্ধুত্বের তালিকায় এবার 4 পেয়ে অবলারাও। এই বন্ধুত্বের পথ চলা শুরু হবে কি? মালদা থেকে শুভতোষ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তরের এক আধিকারিক অবশ্য বলছেন যে এই যে খাবার দেওয়ার বিষয়টা, পথকুকুরদের খাবার দেওয়ার বিষয়টা, সেটা মিড ডে মিলের কর্মীরাই করবেন। আর যাতে ওই চত্বরে যে সমস্ত পথকুকুর থাকবে তাদের সঙ্গে যাতে বাচ্চাদের একটা ভালো বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়, একটা অন্যরকম বিষয় তৈরি হয় যে পশু মানে তার কেয়ার করতে হবে, তাকে মারধর করা নয়, এই বিষয়টা বাচ্চাদের শেখানোর জন্যই এই উদ্যোগ। এবার আমরা বরং পরের খবরের দিকে নজর রাখি, একটু যুদ্ধের খবরের দিকে নজর রাখি, কারণ সেই দিকে তো নজর রাখতে হবে। মার্কিন হামলায় ব্যাপক ক্ষতি হয়েছে ইরানের পরমাণু কেন্দ্র। ইরানের দাবি উড়িয়ে আবারও সেই একই দাবি করছেন ট্রাম্প, মানে ডোনাল্ড ট্রাম্প তিনি হামলা করেই ক্ষান্ত থাকছে না, বারবার তিনি সেটা জাহির করে বলছেন যে ব্যাপক ক্ষতি হয়েছে। কারণ ইরান বারবার বলেছে তাদের যে 3টে পরমাণু ঘাঁটি টার্গেট করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, সেখানে সেরকম কোনো ক্ষতি হয়নি, কারণ তারা আগে থেকে আজ করতে পেরেছিলেন। তাই 4th পরমাণু ঘাঁটি তারা রীতিমতো খালি করে দিয়েছিলেন, অন্যান্য পরমাণু ঘাঁটিগুলো খালি করে দিয়েছিলেন। কিন্তু ডোনাল্ড ট্রাম্প তিনি বারবার নিজেকে জাহির করতে চাইছেন, তিনি বারবার দাবি করছেন যে ব্যাপক ক্ষতি হয়েছে। এবার তিনি স্যাটেলাইট ইমেজ ব্যবহার করছেন। স্যাটেলাইট ইমেজে অনুযায়ী কার্যত ধ্বংস হয়ে গিয়েছে পরমাণু কেন্দ্র, মাটির গভীরে গিয়ে লক্ষ্যভেদ করেছে আমেরিকা। ফোর্দর কথা বলা হচ্ছে, যে নজির আর কারণ নেই সোশ্যাল মিডিয়ায় নিজের ক্ষমতা জাহির মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এদিকে ট্রাম্পকে জুয়ারি বলে ইরানি সেনার তোপ। আমেরিকার এই যুদ্ধ শুরু করেছে, শেষ ইরান করবে। ইরানের মাটিতে অবৈধভাবে হামলার জবাব আমেরিকাকে পেতে হবে। ফের মার্কিন প্রেসিডেন্টকে হুঁশিয়ারি ইরানি সেনা। রাজি ফের ট্রাম্প স্যাটেলাইট ইমেজ দেখিয়ে মার্কিন হামলায় ইরানে পরমাণু ঘাঁটি গুড়িয়ে দেওয়ার দাবি করেছেন। সেই খবর তো আপনাদের সামনে তুলেই ধরলাম। বাংলাদেশের সিরাজগঞ্জে রবীন্দ্রনাথ কাছারি বাড়ি ভাঙচুর নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে গত 12ই জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠিও লিখেছিলেন মুখ্যমন্ত্রী। আর এই মর্মেই মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বাংলাদেশের হাই কমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ। বিস্তারিত জানাবেন, সঙ্গে দীক্ষা রয়েছেন আমার সহকর্মী। দীক্ষা, কি জানা যাচ্ছে? দেখো, আজকে বিকেল 5টার পরে বাংলাদেশের যে হাই কমিশনার নবনিযুক্ত নয়াদিল্লির হাই কমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ এবং এখানে যে কলকাতায় আমাদের বাংলাদেশের দূতাবাস আছে সেখানে যিনি অ্যাক্টিং এখন ডেপুটি হাই কমিশনার আছেন, দুজনে মিলেই আজকে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করতে। মূলত আমরা জানি যে গত 12 তারিখে মুখ্যমন্ত্রী একটি চিঠি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীতে। সিরাজগঞ্জে বাংলাদেশের সিরাজগঞ্জে রবীন্দ্রনাথ ঠাকুরের যে কাছারি বাড়ি ছিল সেই বাড়ি ভাঙচুরের ঘটনায় ক্ষুব্ধ হয়ে মুখ্যমন্ত্রী চিঠি দিয়েছিলেন এবং তারপরেই দেখা গেল যে আজকে একটা তারিখে জন্য আজকে অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিলেন বাংলাদেশের হাই কমিশনার। তারপরে আজকে 5টার সময় সেই বৈঠক শুরু হয় এবং একটু আগেই জাস্ট এই বৈঠক শেষ করে তারা দুজনেই বেরিয়ে গেছেন। অনেক ধন্যবাদ দীক্ষা। অর্থটা যেখানে শেষ করছে, আরো গুরুত্বপূর্ণ খবরের জন্য নজর রাখুন TV9 বাংলায়, সঙ্গে থাকুন। MDH চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।